হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই তো আশিবাসী কাজ যা ছিল ওগুলো শেষ করলাম। আশিবাসী কাজ বলতে রাত্রিবেলায় তো বাসনটা মেজেই রাখলাম, ইষ্টপিতিটা করলাম, বাসিঘরটা ঝাড় দিলাম, অতটুকুই। তো এগুলো করে তারপর দেখলে জলটা খেয়ে নিয়েছি, নিয়ে এবারে দেখো এই যে এখন আম কেটে নিচ্ছি। আর আজকে না আমাদের মর্নিং ওয়াকে আর বেরোনো হয়নি। তোমাদের দাদা ভাইয়ের কাল রাত্রিবেলায় ঘুম হয়নি, তো সে ঘুম হয়নি বলে ওর ঘুমোতে ঘুমোতে নাকি 2টা বাজলো। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, তো সে তাই জন্য না আর হাঁটতে বেরোনি। কারণ রাত্রিবেলা যদি ঘুম না হয় সকালবেলা তো উঠা যাবেই না। আমার কথা তো বাদই দিলাম, আমি তো হলাম ঘুমে ঘাদি। সেই সকালবেলায় আমার এত পরিমাণে ঘুম আসে, দুপুরের দিকেও আসবে না। এই যে হাঁটতে বেরোই সকাল সকাল উঠি যে দুপুরের দিকে ঘুম আসবে সেটা কিন্তু না। ঘুমের জো আমার চোখে থাকবেই না। একমাত্র রাত্রিবেলার ঘুমটাই, আর সকালবেলা আমার ঘুমটা চাপে। রাত্রিবেলাও দেখবে এক এক সময় আমার ঘুম আস্তে আস্তে সে 2-3 ঘন্টা লেগে যায়, ঘুমিয়ে আসে না। দেখবে দুপুরবেলা না ঘুমিয়ে কিন্তু থাকা যায়, কিন্তু রাত্রিবেলায় ঘুম না হলে বড্ড সমস্যা হয়ে যায় কিন্তু। তবে এই কতদিন যাবৎ মর্নিং ওয়াকে বেরোনোর পর থেকে দেখছি আমার রাত্রিবেলার ঘুমটা ঠিকঠাকই হচ্ছে। একদম বিছানা শোয়ার পর একদম 8 ঘন্টার মধ্যে আমার ঘুমটা চলে আসছে। কিন্তু সকালবেলা মনে হয় 1 দিন না 2 দিন আমার ঘুমটা ভাঙলো, এই যে সকালবেলায় হাঁটতে বেরোয়। না হলে কিন্তু ওই আমাকে ঘুম থেকে উঠে ডাক্তার দিই। তো ওইদিকে ঘুমিয়ে আছে, ডাক্তার দিলাম না কালকে, যেহেতু ওর ঘুমটা হয়নি। তো ভাবলাম একটু পরেই ডাক্তার দেবো। আর এদিকে ওর জন্য চা বসিয়ে দিলাম। আর আমটা তো বললামই কেটে নিয়েছি। আমগুলো না বেশ ভালো হয়েছে। ওনার কাছে আরেকদিন যদি ওই রাস্তা দিয়ে হাঁটতে যাই না, তাহলে ওনার কাছ থেকে আরও কয়েকটা আম নিয়ে আসবো যদি থাকে। কারণ 5টা আমের মধ্যে 3টা আম পুরোপুরি ভালো হয়েছে, 2টা আম একটুখানি পোকা, বেশি পোকা না একটুখানি, কিন্তু আমগুলো বেশ মিষ্টিও হয়েছে। 20 টাকা নিয়েছে, 20 টাকা নিলেও আমটা ভালোই খেয়েছি। তারপর এদিকে দেখো লক্ষ্মী ভাণ্ডার থেকে নিয়ে নিচ্ছে এখন চাল। আমার তো সবার আগে ভাতটা বসাতে লাগে, যেদিনকে ভাতটা আগে না বসাই না সেদিনে যেন আমার একটা ঝামেলা লেগে যায়। কেন বলো তো? ভাতটা আগে করে রাখলে তাহলে ও চলে আসলো না, ওকে একটা ভাজি বড়া কোনো কিছু একটা করে দিতে পারি। যখন তাড়াহুড়ো বেশি লেগে যায় তখন আমি ডিম অমলেটটা করে দিয়ে ফেলি। কারণ ডিম অমলেট করতে দেখবে বেশি একটা সময় লাগে না, অন্য একটা ভাজি বড়া করবে দেখবে বেশি একটা কিন্তু সময় লাগে। তো সেই ভাতটা কিন্তু আগে করে রাখতে লাগে। আর যেদিন দেখবে আমার ভাত পরে করেছি ও দেখবে চলে আসে, আর ভাতের তো সিটিই যায় না। আর প্রেশার কুকারে ভাত এমনিতে ভালো ঝটপট হয়ে যায়, কিন্তু দেখবে যদি সাথে সাথে আমরা সিটিটা খুলে নিয়ে তারপর সিটিটা সরিয়ে খুলে নিয়ে না ঢাকনাটা, তাহলে দুপুরের দিকে দেখবে ভাতটা কিন্তু শক্ত হয়ে যায়, সেই ভাতটা খেয়ে মজা পাওয়া যায় না। আর আমার তো এরকমই হয়, যেদিন লাস্টে ভাত করব ও দেখবে স্নান করে এসে বসে থাকবে, আমার ভাতের সিটিয়ে যায় না, তাই আমি ভাতটা আগেই করে নিই। তো এদিকে দেখো এই যে শুকনো লঙ্কাগুলো এখন রোদে দিয়ে রাখবো, এগুলো কালকে এনেছিল। আর এদিকে এখন ওকে ঘুম থেকে ডাকও দিতে লাগবে ওঠার জন্য। এদিকে 8টা 5-এর মতো বাজছে। তো আবার তো দোকানেও যাবে, তো উঠে মুখ ধুবে, টিফিন করবে, তারপর স্নানে যাবে, খাওয়া দাওয়া, সেই সাথে সাথে ও 9টা 9:30 বেজেই যাবে। তো এদিকে দেখো ও উঠে মুখও ধুয়ে নিয়েছে, আর আমি এদিকে এখন ওকে চাটাও দিয়ে দিলাম, চাটা দিয়ে দেবো। আর আমার কিন্তু এখনও টিফিন খাওয়া হয়নি। আমি ভাবলাম কাজগুলো একটু এগিয়ে রাখি, আর ও উঠলে একসাথে টিফিনটা না হয় করবো। তো এদিকে দেখো তোমাদের দাদা ভাইকে এখন চা বিস্কিটটা এখন দিয়ে দিলাম। আর আমার জন্য এখানে দেখো মুড়িটা নিয়ে নিচ্ছি। মুড়িগুলো না একদম নেতিয়ে গেছে, কারণ আমার ঘরে মুড়িটা খাওয়া হয় না। আর মুড়ি রাখার কোটোটা আমার একটা বেশি ভালো না, তার জন্য তো ভাবলাম এই মুড়িগুলো রেখে কি করব, সবটা মুড়ি নিয়ে নিই। তো এই যে মুড়িটা নিয়ে নিলাম। আর যে আমগুলো ওকে বলছে আম খাবে কিনা, ও বলছে না খাবে না। তো আমি এখানে একটু চিনি নিয়ে নিয়েছি আর একটু পাউডার দুধ নিয়ে এই যে দেখো এখন মুড়িটা মেখে খেয়ে নেব। তো টিফিন করে নিয়েছি, নিয়ে এদিকে দেখো ঝিঙ্গাটা তো আগেই কেটে রেখে দিয়েছিলাম, তো এটা ধুয়ে নিয়েছি। আর এদিকে উচ্ছেটা ধুয়ে নিয়েছি। আর তোমাদের দাদাবার জন্য শশাটা এভাবে কুচি করে কেটে রেখে দিয়েছি। ওর না পাতে ভাতের পাতে ওর শশাটা লাগে। আর আজকে ঝিঙ্গাটা পোস্ত দিয়ে করব, তো পোস্ত দিয়ে দিয়েছি। আর হলো এখানে আদা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, তো একটু জলও দিয়ে দিচ্ছি। জানি না ভালো করে পেস্টটা হবে কি না, এই যে একটুখানি মশলা তো তাই। পোস্ত তো যা দাম, বাপরে বাপ, শোনার চেয়েও যেন পোস্তর দাম বেশি, এত পরিমাণে দাম। তাই ভেবে চিন্তে একটু দিতে লাগে তরকারি পাতির মধ্যে। তো এদিকে দেখো আজকে পোস্তের তরকারিটা আমি কীভাবে করি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। 5টি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে 2টা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম কালো জিরে দিয়ে তারপর আগে থেকে যে ঝিঙ্গাটা ধুয়ে রেখে দিয়েছিলাম ঝিঙ্গাটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দেখো এখন হলদি গুঁড়ো আর দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন। তো নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। ঝিঙ্গাটা না আর ঢাকবো না, এমনিতেই দেখবে ঝিঙ্গা থেকে না অনেকগুলো কিন্তু জল উঠবে, তাই জন্য ঝিঙ্গাটা আর আমি ঢাকবো না। তো দেখো নুনটাও দিয়ে দিয়েছি, এভাবে ভালো করে নাড়াচাড়া দিয়ে আঁচটা একটু হালকা করে রাখবো, বেশ অতটুকুই। তো ঢাকা দিলাম না, কিন্তু এইভাবেই না ঝিঙ্গে থেকে অনেকটা জল উঠলো। জলটা শুকিয়ে যাওয়ার পর এবারে তেল ছেড়ে দিয়েছে। তারপরে এর উপরে দেখো এই যে পোস্তটা বেটেছিলাম, তো পোস্তটা এখন দিয়ে দিলাম। এটার মধ্যে চাইলে জিরের গুঁড়ো অ্যাড করা যায়, তো আমি জিরের গুঁড়োটা দিলাম না, এভাবেই করলাম। তো এবারে দেখো হালকা একটুখানি জলটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে
তারপর মানে নামিয়ে নেব, কিন্তু একটু শুকনো শুকনো করে নামাবো। আর আমি একটু চিনিও দিয়ে দিয়েছি, কারণ একটু নিরামিষের মধ্যে বা পোস্ত তরকারির মধ্যে একটু চিনি দিলে দেখবে ভালোই লাগে। তারপরে আমার কিন্তু পোস্ত তরকারি হয়ে গেছে, আমি একটুখানি জল দিয়ে তারপর করে নামিয়ে নিয়েছি। আর এদিকে রান্না হবে কাঁঠালের বিচির বাটা। তো কাঁঠালের বিচি, তারপর শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন এগুলোকে ভালো করে ভাজি করে নিয়ে এবারে দেখো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। তোমরা কে কে কাঁঠালের বিচি মানে বাটা খেতে ভালোবাসো কমেন্ট করে বলবে। আমার তো খুবই ভালো লাগে, এটা খুবই টেস্ট হয় জানো তো। কাঁঠালের বিচির বাটা একদম ঝাল করে করি, গরম ভাতে তো দুর্দান্ত লাগে। গরম ভাত বলো ঠান্ডা ভাত বলো, যার যেটা প্রিয় না, যেরকম আমারটা হয়, আমার যে জিনিসটা প্রিয় সেটা গরম ভাত লাগে না, গরম ভাত বলো ঠান্ডা ভাত বলো, সব ভাতেতেই যেন আমার ভালো লাগে। তো এবারে দেখো এই যে বাসন কয়েকটা যে পড়লো, বাসন কয়েকটা কি অনেকগুলোই পড়লো। আজকে আর রান্না বসিয়ে বাসন কুসন আর ধোয়া হয়নি, তাই একসাথে অনেকগুলো বাসনই পড়েছে। তো যাক, এই বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। এই যে দেখো, আর এটার মধ্যে কাঁঠালের বীজ বাটলাম তো, তাই এই মানে এটার মধ্যে লেগে আছে, বারবার জল দিয়ে ঝাঁকুনি দিতে হচ্ছে। একবার কিন্তু মাজলাম, তারপরও যেন উঠছে না, তো তাই না বারবার আমার জলটা দিয়ে একটু ঝাঁকুনি দিতে হচ্ছে, না হলে কাঁঠালের বীজ লেগে থাকলে দেখবে আবার একটা গন্ধ হয়ে থাকবে। বাসনের মধ্যে যদি কোনো কিছু লাগে থাকে সেটা তো একদমই ভালো লাগে না। তো এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ কতগুলো কিন্তু বাসন ধুয়ে নিয়েছি। আমার ঘরে যে কি পরিমাণে বাসন পড়ে বন্ধুরা, তোমরা একমাত্র দেখো, এত পরিমাণে আমার ঘরে বাসনটা পড়ে। তারপরে এই যে দেখো, এবারে জানলাটা মুছে নিচ্ছি। রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে কাঁঠালের বিচির বাটা আর হলো ঝিঙ্গে দিয়ে পোস্ত দিয়ে করলাম। তো এবারে দেখো, এই যে জানলাটা মুছে নিয়েছি, এবারে গ্যাসটা মুছে নিলে বেশ। তারপর তো রান্নাঘর ঝাড়টার দেওয়া ওগুলো আছে, ওগুলো করব। আগে রান্নার ঝামেলাটা শেষ করে নিয়েছি। এই গরমের মধ্যে যত সকাল সকাল রান্নার ঝামেলা শেষ করা যায় ততই কিন্তু ভালো হয়। দেখবে রান্নাটা সকাল সকাল করে নিতে পারলে বাদ বাকি কাজগুলো কিন্তু আস্তে ধীরে করা যায়, কিন্তু রান্নাটা যদি থাকে গরমের মধ্যে যেন অসহ্য লেগে যায়। কদিন যাবত যে বৃষ্টি হয়েছে, তারপরেও না বৃষ্টির সময়ই ঠান্ডা লাগেনি, আর এখন কি ঠান্ডা লাগবে, একটা ফুটও ঠান্ডা লাগেনি, মানে এত পরিমাণে গরম। তারপর এদিকে দেখো, এখন বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখো, বেসিনটা নোংরা হয়ে আছে, কারণ এই যে তেল পড়ছে, কারণ এই যে বাসন কুসন মাছি তেল সাবান পড়ছে, তার জন্য কিন্তু বেসিনটারও এরকমটা হচ্ছে। তো তার জন্য আমার সপ্তাহে 2-3 দিন করে না বেসিনটা পরিষ্কার করতেই লাগে। স্টিলের বেসিনটা বেশিরভাগ সময় তোমাদের দাদাভাই করে, আমিও করি, কিন্তু তোমাদের দাদাভাইও বেশিরভাগ সময় করে। আর এটা আমি যখন বাসন কুসন ধুই, আমি যখন দেখি একটু নোংরা হয়ে আছে, তখনই আমি সাথে সাথে মেজে ঘষে নিই। এটার মধ্যে তো আর আমাদের হাত মুখ ধোয়া হয় না, শুধু বাসনটা মাজি আর তরকারি পাতি ধুই, অতটুকুই। আর স্টিলের বেসিনের জন্য আলাদা করে ব্রাশ টাশ রাখা আছে, এটা আবার এটার মধ্যে আমি লাগাই না, আমার যেন ভালো লাগে না। যেটার মধ্যে মুখ টুক ধোয়া হয় ওটার মধ্যে আবার তরকারি পাতি ধোয়া, ওটা তো আমার একটা ঘৃণা লাগে, একদমই ভালো লাগে না। তাই জন্য দুটা করে মানে আলাদা করে বানানো হয়েছে। যাই হোক, এদিকে তো বেসিনটা পরিষ্কার করে নিয়েছি, এবারে দেখো রান্নাঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এবারে ফ্রিজটা একটু মুছে নিচ্ছি। প্রত্যেক দিন তো আমি ডাস্টিং করে রাখি, তোমরা এটা জানোই। প্রত্যেক দিন আমার কিছু মোছামাছির ইয়ে থাকে, তো সব দিনে তো আর মানে সবগুলো কাজ তো আর একদিনে করতে পারবো না, তাই আমি না প্রত্যেক দিনে একটু একটু করে রাখি। আজকে যে 2টা করব, কালকে আবার এগুলো করব না, এভাবে না করে রাখি। তাহলে আমার ঘর দূর দেখবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর তোমরা তো কমেন্ট করে বলো যে আমি কাজগুলো খুব গুছিয়ে করি, কাজগুলো খুব পরিষ্কার। এই কমেন্টগুলো পড়লে না আমার যেন নেক্সট দিন যে কি ব্লগ করব, আর আমি যে আমার কাজগুলো করি সেই যেন কাজে একটা উৎসাহ পাই, যে না আমার বন্ধুরা আমার ঘরের কাজগুলো বা আমার হাতের কাজকর্মগুলো তোমাদের ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মানে তোমাদের এই কমেন্টগুলো পড়তে না খুবই ভালো লাগে। তাই তোমাদেরকে আমি সবসময় বলি যে আমাকে কমেন্ট করতে, তোমাদের কমেন্ট পড়তে যে আমার এতটা ভালো লাগে। হয়তো সময়ের জন্য আমি মানে এখন মানে রিপ্লাইটা দিতে পারি না, কিন্তু একটু বাদে হলেও কিন্তু আমি রিপ্লাইটা দিই। তো বন্ধুরা, রান্নাঘরের কাজ বাস কমপ্লিট করলাম, রান্নাবান্না শেষ। তবে আমার এখনও খাওয়া হয়নি, ও খেয়ে দোকানে গেল। আর এখন বাজে 10টা 15 বাজে। তো এই ঘরের বিছানা আজকে ও সকালবেলায় তুললো, কারণ আজকে ঘুম থেকে উঠতে লেট হলো। তোমাদের তো বললামই সকালবেলায় কেন কি হয়েছে। তো তার জন্য না অন্য সময় তো সকাল সকাল উঠে পড়ি, কাজ বাজগুলো আমার 10টা 10:30টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর আজকে এই সমস্যাটা হলো, হাঁটতে যেহেতু বেরোলাম না। তো এদিকে বিছানাটা ওই গুছিয়ে নিয়েছিল, আর ঘর দৌড় এগুলো আমার মোছামাছি করতে লাগবে, একটু পরিষ্কার করতে লাগবে। আর আজকে তো বৃহস্পতিবার, এদিকে আবার মা লক্ষ্মীর ঘটও বসাতে লাগবে, এদিকে ঘর দৌড় মুছতে লাগবে, অনেকটা কাজ। তো এখন আগে খাওয়া দাওয়াটা করবো, খাওয়া দাওয়াটা করে এসে তারপর গিয়ে ঘরদোর পরিষ্কার পরিপাটি করবো। বিছানাটা তো তোলা হয়ে গেছে, বেশ দেখবে বিছানাটা গোছানো থাকলে ঘরটা দেখতেও কিন্তু ভালো লাগে।
তো ওই বিছানাটা তুলে নিয়েছে, আমি আজকে বলিনি, ওর নিজে থেকে দেখছে আমার কাজের যেন একটা লেগে গেছে, সে কোনটা করবো কোনটা না। রান্না কিন্তু যে 3-4 রকমের তরকারি করলাম ওটাও না, ভাজি করলাম আর 2টা তরকারি করলাম, তারপরেও কেন জানি এরকমটা লাগলো। এক একদিন দেখবে এরকমটাই হয়। আর গরমের কথা তো বলে লাভই নেই, এত পরিমাণে গরম। তো এখন আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে ঘরে এসে ঘরটা পরিষ্কার করে নেব। 12টা তো বাজবেই, হ্যাঁ 10টা 15 বাজছে, তো 12টা বাজবেই এগুলো করতে। দুপুরটা তুলতে লাগবে, আমার শাশুড়িমা বেলপাতা দিল, তো দুপুরটা তো আমার তুলতে লাগবেই। বাইরে হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু মানে গরমে যেন টিকতে পারছে না, এত পরিমাণে গরমটা। যাই হোক চলো এবারে খাওয়া দাওয়াটা করি। এবারে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। সকালবেলায় যেহেতু আম দিয়ে মুড়ি দিয়ে খেয়েছিলাম, তাই পেটটা ভর্তিই ছিল। আর এদিকে হয়েছে ফেভারিট খাবার, সেই ফেভারিট একটা কোনো কিছু যদি হয় না নিজের পছন্দের মতো, তাহলে দেখবে খিদেটা যেন আরও তাড়াতাড়ি পেয়ে যায়। না হলে অন্য সময় হলে না এই খাবার খেয়ে আমার এতটা খিদে পেত না। এখন সকালবেলায় যা টিফিনটা করেছি, আজকে আমার কাঁঠালের বিচি বাটা হয়েছে, তো তাহলে তার কোনো কথাই নেই, একদম কবজি ডুবিয়ে আমি খেয়েছি। তারপরে এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম এই ঘরে। এই ঘরে এসে বিছানাটাকে ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এবারে দেখো ড্রেসিং টেবিলটা একটু মুছে নিচ্ছি। এগুলো তো আমার করতেই লাগে। এই যে ড্রেসিং টেবিলটা এখন মুছামাছি করে রাখছি। তো এখানে র্যাকটা না আমি এখন মানে এখান থেকে সরিয়ে নেব, ছোটো একটা ঝুড়ির মতো আছে, ওইটা এখানে এনে রাখবো। তোমাদের দাদাভাই 2টা র্যাক থাকাতে 2টা র্যাক, তারপর মাঝখানে আয়নাটা থাকে, তারপর একটা সাইড দিয়ে আবার এই মানি প্ল্যান্টটা রাখা আছে। ও যখন ঘুমোতে যায় না, সে একটা কিছু রাখতে গেলে, মোবাইল রাখতে গেলে র্যাকটা না মানে একদম পড়ে যেতে চায়, তো সেই তো ওর আবার মাথা গরম হয়ে যায় যখন এটা পড়ে যেতে চায়। তো ও বলছে এখান থেকে যেন র্যাকটা সরিয়ে নেয়। আমারও এরকমটা হয়, কিন্তু মাঝে মধ্যে একটু নাড়াচাড়া হলেই না, র্যাকটা রেখে তো আর বেশি জায়গা নেই, তার জন্য এরকমটা হয়। একটু নাড়াচাড়া করলেই দেখবে র্যাক পুরো উল্টে মানে পরে আসতে চায়। তো তার জন্য ও বলছে ছোটো র্যাকটা মানে ছোটো একটা ঝুড়ির মতো যা আছে ওইটা যেন এখানে এনে রাখি, তাহলে আর এরকমটা হবে না। তো তার জন্য দেখো ছোটো এই ঝুড়িটার মতো এখানে রেখে দিয়েছি। এখানে এই চিরুনিগুলো রেখে দিলাম, আমার নীল ফাইলগুলো, তারপর লিপস্টিক, কাজল, এগুলো এখানে রেখে দিয়েছি। আর ওইটার মধ্যে আমাদের মাথা ব্যথার মলম টলম যা যা আছে ওই র্যাকটার মধ্যে রাখলাম। তারপর এদিকে দেখো এই যে টিভিটা এখন মুছে নিয়েছি। এই যে টিভি আমার তো মোছা হয়ে গেছে। এবার এদিকে এখন রিমোটগুলো মুছে নেব। একটা রিমোটের মধ্যে না পলিথিন পেঁচানো নেই, তার জন্য ওই রিমোটটার মধ্যে বেশি একটা ধুলোবালি পড়ে। তো এইভাবে সবসময় মোছামাছি করে রাখি বলে আমার রিমোটগুলো এরকম আছে। না হলে না রিমোটের এই যে কাজগুলো মানে যে বটনগুলো যে আছে ওইগুলোর ফাঁকে ফাঁকে দেখবে এত পরিমাণে ধুলোবালি হয়ে থাকে না। তো তাই জন্য এগুলোকে আমার সবসময় পরিষ্কার করতে লাগে। তাহলে তোমরা মানে দেখে ধুলোবালিটা বুঝতে পারছো না, কম সময়ে পরিষ্কার করে নিয়েছি। না হলে এত পরিমাণে ধুলোবালি পড়ে, সে একদম মানে কোনো কিছু একটা কাঠির মধ্যে নিয়ে কাপড় নিয়ে তারপর একটা একটা করে পরিষ্কার করতে লাগে রিমোটগুলো। তো এবারে দেখো এদিকে সুকেশটা এখন মুছে নিয়েছি। আর ধুলোবালি যেন এটার মধ্যে এসে পড়ে, দেখো একটা কাজ করতে গিয়ে আরেকটার মধ্যে ধাক্কা খেয়ে যেন পড়ে যাচ্ছে। এই যে এই মানে মডুলার ডয়ারের মধ্যে গিয়ে ধাক্কা গেলাম। তো এবারে দেখো এদিকে মিটচিপটা এখন মুছে নিচ্ছে। এই যে পাখাটার জন্য এখানে যেন অসুবিধা লাগছে, আর বিশেষ করে মডুলার ডয়ারটা এখানে রাখাতে অসুবিধাটা হচ্ছে। ওইখানটায় দিয়ে রাখলাম না কেন বলো তো, আগেও ঘরের লুকটা চেঞ্জ করেছিলাম। আমাদের মানে ড্রেসিং টেবিলটা ওই যে মানে আমাদের দরজামুখী বলে ঘরের লুকটা চেঞ্জ করেছিলাম, কিন্তু আবার দেখলাম ড্রেসিং টেবিল নাকি মানে অন্য দক্ষিণ দিকে রাখলে ভালো নয়, মানে পূর্ব দিকে থাকলে বেশি ভালো হয়, আর হলো উত্তর দিকে। তো উত্তর দিকে আমার রাখার সুবিধা নেই, তাই পূর্ব দিকে করে রাখলাম। কিন্তু দরজামুখী মানে থাকে বলে ওই ড্রেসিং টেবিল, তার জন্য ঘরের লুকটা করেছিলাম। তো এবারে না মডুলার ডয়ারটা এই সাইডে এনে একদম ড্রেসিং টেবিলটাকে একদম খাটের সাথে লাগিয়ে নিয়েছি। এবার আর দরজামুখী না, একদম আমাদের এই যে সোফাটা দেখতে পাচ্ছ, সোফার সোজাসুজি ড্রেসিং টেবিলটা এখন আছে। তাই জন্য না মডুলার ডয়ারটা এখন রাখতে পারছি না। তো কী যে করি ভাবতে পারছি না, মানে ওই সাইডটা দিয়ে রাখবো নাকি। আমার একজন বন্ধু আবার কমেন্টও করেছিলে যে মডুলার ডয়ারটা এখানে ভালো লাগছে না, ওই সাইড দিয়ে নিয়ে রাখার জন্য। তো ওইটা রাখবো, দেখি ও আবার কি বলে। তবে খাটের সাইডটা দিয়ে আগের মতো রাখা যাবে না, কারণ ওর না ড্রেসিং টেবিলটা ওই সাইডটা দিয়ে আনা হয়েছে। যদি রাখতে হয় ড্রেসিং টেবিলের ওই সাইডে দিয়ে রাখতে লাগবে। দেখি এটা কালকে কি করি। তো সেই কমেন্টটা করার জন্য ভালো লেগেছে, কারণ তোমরা আমার এই যে এগুলো ফলো করো বলেই তো তোমরা আমাকে কমেন্টটা করলে। আর এই জায়গাটার মধ্যে ভালো লাগছে না, দেখো আমাদের শেখার কিন্তু শেষ নেই, মানে ছোট থেকে বড় সবার কাছ থেকে আমাদের শেখার আছে। তো আমারও না এইভাবে কিন্তু ভালো লাগতো, কিন্তু এই যে ড্রেসিং টেবিলটা মানে দরজামুখী বলে এভাবে রাখতে হয়েছে, না হলে কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে লাগে না, ওইটা যেন আমারও ভালো লাগে। আর সবসময় এটা চেষ্টাও করি। তবে দেখি ড্রেসিং টেবিলটা কালকে ওই সাইড দিয়ে কোনো একটা জায়গায় রাখা যায় কিনা। আমারও যেন এই সাইডটা দিয়ে রাখাতে বেশি একটা ভালো লাগছিল না। তারপরেও দেখো কিছু ভালোর জন্য কিছু খারাপ, মানে একটা কোনো কিছু ভালো হওয়ার জন্য, যে না এভাবে রেখে যদি আমার সংসারে কিছু ভালো হয়, সেটার জন্য কোনো কিছু জিনিস যদি খারাপও লাগে দেখতে, সেটা যেন মানে নিজের মনকে মানিয়ে নিতে লাগে এরকম।
তো এদিকে দেখো এবারে ওই যে মানি প্ল্যান্টের নিচটা মুছে নিয়েছি, নিয়ে এবারে দেখো দরজাটা মুছে নিচ্ছি। বৃষ্টি হওয়াতে তো ধুলোবালিটা একটু কমই, না হলে কি পরিমাণে যে ধুলোবালি ছিল ঘরের মধ্যে সে তো আর বলার জো নেই, এত পরিমাণে ধুলোবালি। আর দেখো কাজ করতে করতে পুরো একদম ঘেমে হয়ে গেছি, এত পরিমাণে ঘেমে গেছি। যাক দরজাটা মুছে নিলে এবারে দেখো ঘরটা ঝাড় দিয়ে ভালো করে এবারে ঘরটা মুছে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি, তো এবারে ফেনাইল জল দিয়ে ভালো করে একদম ঘরটা মুছে নিচ্ছি। ঘর দেখবে জিনিসপত্র না দিয়ে যদি খালি থাকে সেই ঘর মুছতে গেলেও সুবিধা, ভালোও লাগে। আর জিনিসপত্র চারিদিকে থাকলে না টানা হেঁচড়া করে করে ঘর দোর মুছতে লাগে, সেই জন্য ভালো লাগে না। আর আমার তো ঘর মুছতে গেলে চারিদিক যদি কোনোখানি ভালো করে না মুছি সেই জন্য ভালো লাগে না। একদম সবসময় চারিদিক মোছামাছি করে পরিষ্কার রাখতে লাগবে। আর দেখবে বন্ধুরা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই তো ঘরের মধ্যে যেন একটা পজিটিভ ভাব কাজ করে। সে নিজের শরীরেও বলো আর ঘরের মধ্যে বলো, পজিটিভ ভাব যেন একটা ঘরের মধ্যে কাজ করে, মাইন্ডটাও পুরো ফ্রেশ থাকে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে। তো এই যে দেখো এবারে ওই যে নিচটা মুছে নিচ্ছি, সোফার তলগুলো মুছে তারপর ঘর দোর মুছে তারপর যাবো স্নানে। আজকে হলো আবার বৃহস্পতিবার, এদিকে মা লক্ষ্মীর ঘটও বসাবো, তাই কিন্তু তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা শেষ করে এই যে ঘরের কাজগুলো শেষ করে নিচ্ছি, যাতে 12:30টার মধ্যে পুজো মানে 12:30টার মধ্যে পুজোটা দিয়ে নিতে পারি। 12টার মধ্যে তো হবেই না, তাই এই তাড়াহুড়োটা করছি। এমনি তো আমার সংসারের কাজকর্ম কিন্তু সে আমার একটা মানে স্নান করে এসে পুজো দিতে 1টা-1:30টা বেজে যায়, এর থেকে লেট হয় না। এর থেকে লেট হয় যেদিন মানে কোনো কাজের একটু ইয়েটা বেশি থাকে সেদিন লেটটা হয়। আর বিশেষ করে মঙ্গলবার দিনকে যেদিন আমার বর বাড়িতে থাকবে সেদিন দেখবে আমার কাজের 12টা বেজে যায়, কেন জানি মানে বুঝতে পারি না। সব কাজই দেখবে আস্তে ধীরে এভাবে হয়। তারপর এদিকে দেখো বাইরে কিন্তু একটু কাজও করেছিলাম, সেটা তোমাদেরকে পরে দেখাবো। এই কাজটা করে স্নান করে আসতে একটু লেট হয়ে গেল। তো এদিকে মা তো বুটার বেল পাতাটা তুলে রাখলো, দিয়ে দিলাম একটা ওটুকি দিয়ে, এদিকে দেখো আমার গাছের ফুলটাও দিয়ে দিয়েছি। আর দেখো ধানটা এই কোটোটার মধ্যে দিয়ে দিলাম ইঁদুরের যন্ত্রণায়। আগে তো একটা ছোটো বাটির মধ্যে দিতাম, এটার মধ্যে দিলে ইঁদুর তো একদম ফেলে দিই, আর এটার মধ্যে দিলে দেখি ইঁদুরটা ফেলতে পারে না। যাই হোক এবারে চলো মা লক্ষ্মীর ঘরটা এখন বসিয়ে দিই। এরকম ধূপ দিয়ে ঠাকুর পুজো দিতে কিন্তু খুব ভালো লাগে। এরকম নারকেল ছোলা দিয়ে দেখবে চারিদিকে একদম ধোয়া হয়ে থাকে, কি যে ভালো লাগে। সবসময় তো ধূপকাঠি দিয়ে দেখাই, কিন্তু আজকে নারকেল ছোলাটা দিয়ে দেখাচ্ছি। তার হলো ধূপকাঠি ঘরে নিয়ে তার জন্য, না হলে ধূপটা দিয়ে দেখাই যায় কোনো পুজো পালি হলে, আর না হলে সন্ধ্যার দিকে গিয়ে অনেক সময় দেখাই। আর এদিকে পুজো দেওয়ার পর বাসনটাও মেজে নিয়ে আসলাম। আর এই যে দেখো বাইরের অবস্থাটা যেন মেঘলা ভাব হয়ে আছে, বৃষ্টি আসবে। তো চলো বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এখন একটু রেস্ট করবো, কালকে আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। আর আমার আজকের ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। বাই বাই।